এস.জি. ওয়াটসনের বিখ্যাত সাইকোলজিক্যাল থ্রিলার বিফোর আই গো টু স্লিপ নিয়ে আজ আমরা একটু কথা বলবো। আমাদের হাতে যে সারসংক্ষেপ আছে, মানে স্মৃতিভ্রষ্টতার মায়াজাল, সত্যের অনুসন্ধান, সেটা থেকে যদি দেখি, এটা আসলে শুধু একটা টানটান গল্প নয়, তাই না? বরং স্মৃতি, আত্মপরিচয় আর এই বিশ্বাসের সম্পর্ক নিয়ে বেশ জটিল একটা খেলা। ঠিক তাই। গল্পটা ক্রিস্টিন লুকাসকে নিয়ে, এক দুর্ঘটনার পর। সে রোজ সকালে ঘুম থেকে উঠে আগের দিনের সব কিছুই ভুলে যায়। হ্যাঁ, মানে কিছুই মনে রাখতে পারে না। একদম। ক্রিস্টিনের অবস্থাটা হলো অ্যান্টেরোগ্রেড অ্যামনিশিয়া, মানে সে নতুন কোনো স্মৃতি ধরে রাখতে পারে না, যদিও ধরুন অনেক বছর আগের কথা তার মনে থাকে। তার মানে প্রত্যেকটা দিনই তার কাছে একটা নতুন শুরু। হ্যাঁ, নতুন শুরু, কিন্তু তার সাথে একটা গভীর শূন্যতাও। এই বিশেষ ধরনের স্মৃতিভ্রষ্টতাই কিন্তু গল্পের মূল চালিকা শক্তি। একটা মানে অভাবনীয় পরিস্থিতি তৈরি করে এটা। গল্পটা শুরুই তো হয় একটা চরম বিভ্রান্তি দিয়ে। ক্রিস্টিন ঘুম ভেঙে দেখে সে এক অচেনা ঘরে। পাশে একজন অচেনা লোক। হ্যাঁ, অচেনা লোক। বাথরুমের আয়নার পাশে কিছু ছবি আর নোট দেখে সে বুঝতে পারে, বা তাকে বোঝানো হয় যে সে ক্রিস্টিন, আর ওই লোকটা তার স্বামী বেন। বেন তাকে জানায় যে একটা দুর্ঘটনার জন্যেই তার এই অবস্থা, নতুন স্মৃতি তৈরি করতে পারে না সে। কিন্তু এই আপাত দৃষ্টিতে গোছানো জীবনে প্রথম ধাক্কাটা আসে যখন ডক্টর ন্যাশ নামে একজন ফোন করেন, তাই না? ঠিক। এই ডক্টর ন্যাশ হলেন একজন নিউরোলজিস্ট। তিনি ক্রিস্টিনের চিকিৎসা করছেন, কিন্তু বেন সেটা জানে না, মানে বেনের অজান্তেই। আচ্ছা। আর তিনিই ক্রিস্টিনকে মনে করিয়ে দেন যে সে গোপনে একটা ডায়েরি লেখে। এই ডায়েরিটা কিন্তু শুধু দিনলিপি নয়। না না, তা তো নয়। এটা যেন ওর খণ্ডিত স্মৃতির সুতো, নিজের সত্তাকে খুঁজে পাওয়ার একটা মরিয়া চেষ্টা আর কি। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা লাগে যখন ডায়েরির প্রথম পাতাতেই সে দেখে নিজের হাতে লেখা। বেনকে বিশ্বাস করো না। ভাবা যায়, একদিকে একজন মানুষ যে রোজ সকালে তাকে তার জীবনটা মনে করিয়ে দিচ্ছে, বলছে সে স্বামী, আর অন্যদিকে তার নিজেরই লেখা সতর্কতা। হ্যাঁ, বিশ্বাসের ভিতটা এখানেই একদম নড়ে যায়। এই ডায়েরিটাই তো হয়ে ওঠে ওর সত্য খোঁজার প্রধান চাবিকাঠি। অবশ্যই। আর এখান থেকেই সে জানতে পারে বেন তাকে তাদের সন্তান অ্যাডাম সম্পর্কেও কিছু মিথ্যে বলেছে। এই ব্যাপারটা সন্দেহটা আরও বাড়িয়ে দেয়। এখানেই প্রশ্নটা বড় হয়ে দেখা দেয়, কেন বেন এই তথ্যগুলো লুকোচ্ছে? সে কি ক্রিস্টিনকে রক্ষা করতে চাইছে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? ডায়েরিটা ক্রিস্টিনকে শুধু তথ্যই দেয় না, তার মনের গভীরে যে সন্দেহগুলো জমেছিল, বা ধরুন অস্পষ্ট কিছু স্মৃতি, সেগুলোকেও নাড়া দেয়। যেমন ওই যে হোটেলে কোনো একটা হামলার আবছা স্মৃতি। হ্যাঁ, ওই স্মৃতিগুলো। এগুলো ইঙ্গিত দেয় যে বেনের দেওয়া গল্পের বাইরেও অন্য কোনো সত্যি লুকিয়ে আছে। হ্যাঁ, ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে ক্রিস্টিন বুঝতে পারে যে মানুষটা নিজেকে বেন বলে পরিচয় দিচ্ছে, তাকে সে আসলে ভালোবাসত না। তার জীবনে মাইক নামে অন্য একজন ছিল। তাহলে এই বেন আসলে কে? কেন সে দিনের পর দিন এত বড় একটা মিথ্যের জাল বুনে চলেছে? আর এখানেই গল্পের সবচেয়ে চাঞ্চল্যকর মোচড়টা আসে, মানে ক্লাইম্যাক্স যাকে বলে। কি সেটা? ক্রিস্টিন আবিষ্কার করে তার স্বামী সেজে থাকা লোকটি আসলে বেন নয়, সে হলো মাইক। মাইক? হ্যাঁ, তার প্রাক্তন প্রেমিক। হ্যাঁ, তার প্রাক্তন প্রেমিক। সম্পর্ক ভেঙে যাওয়ার পর মাইকই হোটেলে ক্রিস্টিনের উপর হামলাটা করেছিল। আর পরে ক্রিস্টিনের স্মৃতি হারানোর সুযোগ নিয়ে সে বেন পরিচয়ে ওর জীবনটাকেই নিয়ন্ত্রণ করতে শুরু করে। কি ভয়ঙ্কর! এটা তো শুধু প্রতারণা নয়, একজনের পরিচয়ে, তার বাস্তবতা সবকিছু ছিনিয়ে নেওয়া। হ্যাঁ, তার মানে ক্রিস্টিন এতদিন ধরে নিজেরই প্রাক্তন প্রেমিকের হাতে বন্দী ছিল, যে কিনা প্রতিদিন ওর স্মৃতি মুছে যাবার সুযোগ নিয়ে ওকে মানসিক আর আবেগিকভাবে নিয়ন্ত্রণ করে গেছে। ওর অতীত, ওর সন্তান, ওর চিকিৎসা সবকিছু নিয়ে মিথ্যে বলেছে মাইক। হ্যাঁ, যাতে ক্রিস্টিন কখনোই সত্যিটা জানতে না পারে, আর চিরকাল ওর উপর নির্ভরশীল থাকে। এটা মানসিক নির্যাতনের একটা চরম উদাহরণ, যেখানে শিকারের বাস্তবতাকে প্রতিদিন নতুন করে লেখা হচ্ছে। ঠিক। তবে আশার কথা হলো ক্রিস্টিন শেষ পর্যন্ত এই জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারে। ডক্টর ন্যাশের সাহায্যে নিয়ে সে মাইকের কবল থেকে পালায়। আর মাইক ধরা পড়ে। হ্যাঁ, মাইক গ্রেপ্তার হয়। গল্পের শেষে দেখি ক্রিস্টিন হাসপাতালে। সব স্মৃতি হয়তো ফেরেনি। সবটা ফেরেনি, কিন্তু ডায়েরি আর আসল বেনের সাহায্যে সে ধীরে ধীরে সত্যটা জানতে পারে। নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করার একটা সুযোগ সে পায়। সেজন্যই বিফোর আই গো টু স্লিপ নিছক একটা থ্রিলার হয়ে থাকে না।
এটা আত্মপরিচয়, স্মৃতি, বিশ্বাস আর মানসিক নির্যাতনের মতো গভীর বিষয়গুলিকে খুব জোরালোভাবে সামনে আনে। ডায়েরিটা এখানে শুধু লেখার খাতা নয়, তাই না? এটা যেন ওর হারিয়ে যাওয়া আমিকে খুঁজে পাওয়ার প্রতীক। আর মাইকের চরিত্রটা দেখায় নিয়ন্ত্রণ আর প্রতারণার রূপ কতটা ভয়ানক হতে পারে। পুরো আলোচনাটা থেকে বোঝা যাচ্ছে বইটা আমাদের স্মৃতি আর সত্তার মধ্যেকার যে সম্পর্ক সেটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। একটা সাধারণ ডায়েরি কিভাবে মিথ্যের দুর্ভেদ্য জাল কেটে সত্যের আলোয় পৌঁছানোর পথ দেখাতে পারে, সেটাই এর মূল আকর্ষণ। ঠিক। এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে থেকেই যায়, তাই না? কি বলুন তো? আমাদের আত্মপরিচয় আসলে কতটা ঠুনকো? যদি স্মৃতিই আমাদের পরিচিতির মূল ভিত্তি হয়, আর সেই স্মৃতিকেই যদি প্রতিদিন কেউ এত নিপুণভাবে বদলে দেয়, তাহলে নিজের আসল সত্তাকে খুঁজে পাওয়ার উপায়টা কি? এটা আসলেই একটা ভাবনার বিষয়। এই প্রশ্নটা হয়তো আমাদের শ্রোতাদেরও কিছুক্ষণ ভাবাবে।